চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক খেতাবপ্রাপ্ত বডি বিল্ডার ও ফিটনেস এক্সপার্ট সুমন দাস। শুভ সকাল, কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতেই পাচ্ছি যে আপনি বেশ ভালো ফিটনেস প্রাপ্ত, অবশ্যই সেই সাথে আপনার ফিটনেসও বেশ ভালো। সো এখন বাংলাদেশের এই ফিটনেস কি পর্যায়ে আছে, বা বডি বিল্ডিং কোন সেক্টরে আছে, বা এখন কি পরিস্থিতি চলছে? আসলে বডি বিল্ডিং কম্পিটিশানটা আসলে মিস্টার বাংলাদেশ প্রতিটা বছরই ডিসেম্বরের শেষের দিকে হয়। তো লাস্ট 2022-তে লাস্ট মিস্টার বাংলাদেশ হয়েছে, তারপরে 23 কোনো মিস্টার বাংলাদেশ হয় নাই, 24 এখন পর্যন্ত মিস্টার বাংলাদেশের কোনো ওইভাবে কিছু হয় নাই। তবে একটা সম্ভাব্য ডেট দিয়েছে, সেটা হলো আপনার ডিসেম্বরের 5, 6, 7। তো এখন যে পরিস্থিতি বডি বিল্ডিংয়ের, আর মেবি আপনারা হয়তো জানেন বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনটা কিছুদিন আগে একটা দুর্ঘটনার কারণে, যে কারণে ফেডারেশনের অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো যেই কারণে আসলে বডি বিল্ডিংয়ের যে পরিস্থিতি, নর্মালি প্রতিটা বছরই কন্টেস্ট হলে সবার ভিতরে একটা অন্যরকম একটা আনন্দ থাকে, বা আর বডি বিল্ডিংয়ের সাথে আসলে জিম সেক্টরটা একটা অনেক বড় একটা বিজনেস, যেই কারণে আসলে আমার কাছে মনে হইতেছে এই মুহূর্তে খুব একটা ভালো পরিস্থিতি না বডি বিল্ডিংয়ের। আচ্ছা, এখন যে পরিস্থিতি বিরাজ করছে, সেই পরিস্থিতি থেকে আসলে বের হয়ে আসার কোনো উপায় আছে কিনা, বা কোন ধরনের স্টেপ বা কোন ওয়েতে আগালে আমরা আসলে এই প্রবলেমটা থেকে বের হতে পারবো? আসলে এখন বডি বিল্ডিংয়ে যেটা হয়েছে, আপনাদের ফেডারেশনের যারা ধরেন সভাপতি, সহসভাপতি বা সেক্রেটারি, এগুলা সবই এখন এই মুহূর্তে এই সদস্য পদগুলো আসলে সবাই ভারপ্রাপ্ত হিসাবে আছেন, এখনও স্থায়ী কমিটি হয় নাই। তো আমরাও আশা করতেছি হয়তো বা 2-1 মাসের ভিতর হয়তো বা স্থায়ী কমিটি হয়ে যাওয়ার কথা। তো যদি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে হয়তো বডি বিল্ডিং সেক্টরটা আবার আগের মতন হয়ে যাবে। তো ওইটার জন্য আমরাও তাকিয়ে আছি। আর আমার কাছে মনে হচ্ছে যে মানে বডি বিল্ডিং একটা অনেক বড় সেক্টর, বাট আমার কাছে কেন যেন মনে হচ্ছে আমাদের এই সেক্টরটাতে সরকারের কোনো নজরদারি নাই। তো এইটা আমার মনে হয় যদি অন্যান্য স্পোর্টসে যেমন আপনার ক্রিকেট বলেন, বা আপনার ফুটবল বলেন, আর্চারি বলেন, হকি বলেন, সব স্পোর্টসে এবং ওই ফেডারেশনগুলোতে একটা সরকারি একটা নজরদারি আছে। শুধুমাত্র আমার কাছে মনে হচ্ছে যে বডি বিল্ডিং সেক্টরটাতে ওই নজরদারিটা নেই। যেমন আমি লাস্ট প্রায় 16 থেকে 17 বছর ধরে বডি বিল্ডিং কন্টেস্ট করি, তো আমার ওই এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি আর কি। তো এখন এই মুহূর্তে যদি হয়তো বা আমাদের ফেডারেশনের স্থায়ী কমিটি হয়, তাহলে হয়তো বা বডি বিল্ডিং সেক্টরটা আবার চেঞ্জ হতে পারে। আচ্ছা, আর নেক্সট কবে নাগাদ মিস্টার বাংলাদেশ হওয়ার সম্ভাবনা আছে এমন কি কোনো? আমি লাস্ট 1.5 মাস আগে আমাদের একটা যদিও অস্থায়ী একটা মিটিং হয়েছে, ওই মিটিং আমি জানতে পারছি যে সেটা হলো আপনার ডিসেম্বর মাসের 5, 6, 7 একটা সম্ভাব্য ডেট দিয়েছে, মেবি ওই ডেটে হওয়ার কথা। আচ্ছা, আমরা বারবার বলছি যে মিস্টার বাংলাদেশ যে একটি প্ল্যাটফর্ম রয়েছেই, বাট এই ধরনের আরও তো নতুন নতুন প্ল্যাটফর্ম তৈরি করা যেতে পারে। সেক্ষেত্রে আপনারা যারা এই সেক্টরে আছেন, দীর্ঘদিন ধরে আছেন, তারা কি কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা? আসলে প্লেয়াররা যতই উদ্যোগ নিক, এখন যেখানে যদি ফেডারেশনের কর্মকর্তারা না থাকে, আসলে প্লেয়াররা উদ্যোগ নিয়ে খুব একটা ভালো কিছু করতে পারবে না। কারণ এই সেক্টরটাতে আপনি যদি হয়তো বা প্লেয়াররা উদ্যোগ নিয়ে, এর মাঝখানে কিন্তু 2টা কন্টেস্ট করছে, সেটাও কিন্তু প্লেয়াররাই উদ্যোগ নিয়েছে। তো সেই কন্টেস্টগুলো কিন্তু প্রাইভেট। এখন এই কন্টেস্টের সাথে ফেডারেশনের কোনো কিছু নাই। আচ্ছা, ওরা হয়তো বড় এতটুকু করতে পারে, এটা অনুমতি দিতে পারে, বাট এটার সাথে কিন্তু সরকারিভাবে বা ফেডারেশনের কোনো কিছু নাই। তো যেই কারণে আসলে প্লেয়াররা চাইলেও এটাকে কিছু করতে পারবে না। হয়তো বা তারা হয়তো বা আপনার ফেডারেশনের জন্য বা যারা কর্মকর্তা আছেন তাদেরকে হয়তো ফোর্স করতে পারে যে আপনারা, বা রিকোয়েস্ট করতে পারে যে এটা যত দ্রুত সম্ভব আপনারা কমিটিটা গঠন করেন, তাহলে আমাদের জন্য ভালো হয়। কারণ আসলে বডি বিল্ডিংয়ের সাথেই কিন্তু দেখেন আপনার হেলথ একটা অনেক বড় একটা জিনিস। তো সেই ক্ষেত্রে আমাদের দেশে যেমন ইয়াং জেনারেশনরা দেখেন কম বেশি এখন কিন্তু ম্যাক্সিমাম জিমে কিন্তু অনেক জিম হচ্ছে, আবার জিমে যাচ্ছে, এটা ছেলে হোক মেয়ে হোক। বাট এই জন্যে আসলে আমার কাছে মনে হইতেছে যে একটা কন্টেস্ট থাকলে বা ফেডারেশনটা যদি ঠিক থাকে, তাহলে আমার মনে হয় মানে ওই খারাপ দিকে না, যে ছেলেমেয়েরা কিন্তু জিমের দিকে কিন্তু যাবে। আমাদের আসলে কিন্তু বিনোদনের তেমন কিছু নাই এখন বর্তমানে, একমাত্র ক্রিকেট ফুটবল ছাড়া তেমন কিছু বিনোদনেরও নাই। তো আমার কাছে এই জন্য মনে হচ্ছে যে যদি এখন এই মুহূর্তে আমাদের কর্মকর্তারা যদি একটু দ্রুত করে, আমাদের জন্য ভালো, প্লেয়ারদের জন্য ভালো, বা সবার জন্য এটা আসলে ভালো হয়।
আচ্ছা, আপনি তো অনেকবার আন্তর্জাতিক কম্পিটিশনগুলোতে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, কিন্তু আসলে আপনি পার্টিসিপেট করতে পারেন নাই কেন? আসলে আমি লাস্ট আপনার এটা হলো ডিসেম্বরের 10 তারিখ, 16 তারিখ এবং 17 তারিখ আমার 3টা কম্পিটিশন ছিল আপনার চায়নার ম্যাকাওতে, তারপর হংকং অ্যান্ড জাপানে। যদিও ওইখানে আপনার যাওয়ার জন্য যে ইনভাইটেশন দরকার ছিল আমি ইনভাইটেশন আনাইছি, আনানোর পরে আমাদের ফেডারেশনের, আমি আসলে এটা আগে জানতাম না, কারণ এর আগে আমি যেসব ইন্টারন্যাশনাল কন্টেস্ট খেলছি তখন আমাদের ফেডারেশনের যে সেক্রেটারি সাহেব ছিলেন নজরুল সাহেব, ওনার সাথে কমিউনিকেশন করে সব কিছু কিন্তু ম্যানেজ করতে হয়েছে। তো এখন আমাদের, আমি যখন এই কন্টেস্টের জন্য যখন প্রিপারেশন নিচ্ছিলাম এবং আমি যখন ইনভাইটেশন নিয়ে আসছি, তো আমি যখন সেক্রেটারির কাছে গেছি উনি কিন্তু ছিলেন ভারপ্রাপ্ত ছিলেন। তো যাই হোক, উনি তখন ওনার কাছে আমি যখন এই কথাগুলো বলি তখন উনি বলছে আমি আসলে এই বিষয়টা জানি না আপনাদের, কারণ আমি মাত্র নতুন আসি। তো যাই হোক, আমি আসলে তখন ওই একটা জিও লেটার লাগতো, গভর্নমেন্ট অর্ডার, ওইটার জন্য আমি অলমোস্ট প্রায় 2 মাস মোটামুটি সচিবালয়ে মোটামুটি এটার জন্য অনেক দৌড়াদৌড়ি করছি, অ্যাপ্লিকেশন করছি, বাট কিন্তু কাজ হয় নাই। বাট যেই টাইমে আমি পাইছি, বাট ওই টাইমে আমার জন্য আসলে যাওয়াটা ইম্পসিবল হয়ে গেছে, কারণ আমি ঠিক কন্টেস্টের 3 থেকে 4 দিন আগে পাইছি, যেটা আমার জন্য আমি আর যেতে পারিনি। তো এটা শুধু আমার জন্য না, এটা আমাদের অ্যাজ এ প্লেয়ার হিসাবে আমরা কিন্তু যে ওইখানে যেমন একটা প্রিপারেশনের জন্য প্রায় আমি অনেক টাকা খরচ করছি, বাট এটা কিন্তু আমার জন্য লস। ইভেন আমি দেশের হয়ে খেলতে যাব সেটাও কিন্তু আমি যেতে পারি নাই। তো এখন যদি আমাদের এই ফেডারেশনের যদি বা সরকার যদি নজরদারি থাকতো তাহলে কিন্তু হয়তো আমার এই মিস্টেকটা হইতো না, বা এটা প্লেয়ারের কাজ ছিল না, এটা কিন্তু ফেডারেশনের কাজ। কখন একটা প্লেয়ার কিন্তু এইসব ভিসা প্রসেস এইসব করে না, এটা করে কিন্তু একমাত্র ফেডারেশন। কিন্তু যে কারণে আমাকে অনেক হ্যারেস হইতে হয়েছে, বাট আমি লাস্ট পর্যন্ত যেতে পারিনি। আচ্ছা, না এটা আসলে একটা খারাপ লাগার বিষয়। জি অবশ্যই। আচ্ছা, যারা বডি বিল্ডিং করে থাকেন তাদের তো সবসময় এক্সারসাইজের মধ্যে থাকতে হয় এবং খাবার মেনটেন করাটা বেশ ইম্পর্ট্যান্ট। তো যখন কম্পিটিশন থাকে না কিংবা কোনো প্রতিযোগিতামূলক কোনো কাজ যখন থাকে না, তখন আসলে কি সেমভাবে মেনটেন করা হয় নাকি একটু রুটিন চেঞ্জ হয়? না, একটু রুটিন চেঞ্জ করে। আসলে কি, যখন কম্পিটিশনে ধরেন আপনার, আমরা নর্মালি একটা কম্পিটিশন খেলতে গেলে একটা 3 মাসের আমরা একটা প্রিপারেশন নিই, বা 16 সপ্তাহে একটা প্রিপারেশন নেই, মানে 4 মাস। তো সেই ক্ষেত্রে ওই 3 মাস আমরা কিছু রুটিন মেনটেন করতে হয় আমাদের। যেমন ঘুম থেকে স্টার্ট করে আমার 5 থেকে 6 বেলা যে খাবার, এগুলো আমরা মিল হিসাব করি, এবং আপনার প্রতিটা মিলে কত ক্যালোরি, কতটুকু প্রোটিন, ফ্যাট সব কিছু হিসাব করা থাকে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে কিছু কিছু খাবার যেটা হলো নর্মালি একটা মানুষকে মোটা করে কার্বোহাইড্রেটে, তো ওই সময় কার্বোহাইড্রেটটা কমিয়ে দেওয়া হয়, আর আমাদের কিছু কার্ডিও ট্রেনিং বাড়িয়ে দেওয়া হয়। তো যে কারণে আমরা আসলে ওই কম্পিটিশনের টাইমটা সবাই কিন্তু অনেক লিন থাকে, এত ফ্যাট থাকে না। বাট কম্পিটিশন ছাড়া তখন আবার ওই আপনাকে নর্মাল যদি আমরা ডেলি রুটিনে আসি, সেক্ষেত্রেও যারা বডি বিল্ডার, প্রফেশনালি যারা বডি বিল্ডিং করে আমাদের মতো, তারা কিন্তু সবাই চেষ্টা করে মেনটেন করার জন্য, কারণ একদম মানে বাজে মেনটেন করে চলে না, বা বাজে রুটিনে যায় না, একটা রুটিনের মধ্যেই থাকে। আচ্ছা, আপনার বডি বিল্ডিং এর শুরুটা কিভাবে হয়েছিল? মানে কিভাবে আপনার এই সেক্টরে এত বেশি শখ এসেছে যে বা আপনি বডি বিল্ডিং? আসলে এই সেক্টরে আসার আমারও কোনোদিনই ইচ্ছা ছিল না, যদিও আমি আসলে ভালো ক্রিকেট খেলতাম। আচ্ছা। তো আমি আসলে অনেক লিন ছিলাম যখন আমার আসলে পড়াশোনা, মানে আমি ইন্টারমিডিয়েটে পড়ি, তো আমি অনেক লিন ছিলাম। তো আমি আমার ভাইয়ের পরামর্শে, এক বড় ভাই, ওনার পরামর্শে আমি ওনাকে বললাম যে আমি কীভাবে একটু বডি আরও ভালো করতে পারি। তখন উনি আমাকে বললো যে জিমে যাও। তো আমি আসলে তখনও জানতাম না আসলে জিমটা কেমনে, কীভাবে কী করতে হয়। তখন ওনার সাজেশনে আমি একটা জিমে যাই, ওইখান থেকে আমার স্টার্ট। তারপরে আসলে তখনও কিন্তু কম্পিটিশন আমার মাথায় আসে না এইসব। আমার ইন্টারমিডিয়েট, আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আমার হঠাৎ করে মাথায় আসলো যে আস্তে আস্তে, আমি তখনও কিন্তু কন্টিনিউ করতেছিলাম, অবশ্যই ব্যায়াম আমি একদম রেগুলারই করতেছিলাম, বাট আমার নিজের ভিতরে চেঞ্জ আসতেছিল। তো একটা সময় মনে হলো, অনেকেই শুনি যে কম্পিটিশন করে কীভাবে, তা আমি কিছু বড় ভাইদের কাছ থেকে পরামর্শ নিই, তখন ওনারা বললো যে এভাবে তুমি খেলো। তো আমি ওইখান থেকে হঠাৎ করে একটা ডিসিশন নেই, একটা আমাদের দেশে একটা কম্পিটিশন হয়, মিস্টার মাসেল মিনিয়া কম্পিটিশন। ওই কম্পিটিশনের জন্য আমি ওইটাকে টার্গেট করে আমি আসলে প্রিপারেশন স্টার্ট করি, এবং এই প্রিপারেশনটা নেওয়ার জন্য যে একটা লোকের গাইডলাইন লাগবে বা একজন ট্রেনার হায়ার করতে হবে, ওইটাও কিন্তু আমি জানতাম না। ইভেন আমি কিন্তু এটাও জানতাম না যে একটা ফুড রুটিন কীভাবে মেনটেন করতে হবে, বা ওয়ার্কআউট রুটিনটা কী হবে। তো ওইটার জন্য আমি আসলে বেশ কিছু মানে আর্টিকেল ঘাটাঘাটি করি। তারপরে আমি আস্তে আস্তে কিছু বাইরের কিছু ট্রেনার আছে যাদের সাথে আমি কথা বলি, ওদের সাথে ওদের কিছু পরামর্শ নেই।
আর আমি আসলে হিউজ পরিমাণ আর্টিকেল পড়ি ওই সময়। আচ্ছা, এই মানে দেড় মাসে নিজেই নিজের কাজগুলো আসলে এগুলো গুছিয়ে মানে করার আমি চেষ্টা আসলে করেছেন। আমার গ্র্যাজুয়েশনে এত বেশি মজা পাই না, যেটা আমি এই দেড় মাসে এটার ভিতরে এত মজা হয়ে ফেলছি। আমি আচ্ছা। আমি আসলে জানি না কোথা এটা থেকে মজা কত সালের কথা? এটা 2012। আচ্ছা, যখন আপনি কি স্কুলে না কলেজে ছিলেন? তখন আমি ইউনিভার্সিটি কমপ্লিট, মানে আমি জব করি ওই সময়। আচ্ছা, তো আমি তো এই ক্ষেত্রে জবে কোনো প্রবলেম হয়নি? না, আমি আসলে জব টবে কোনো কিছু এইসব ইয়ে করিনি। আমি জব শেষ করে এসে তারপরে ব্যায়াম করতাম। আর বা পড়াশোনাতে কোনো ইফেক্ট? না, কোনো কিছু আমার ইফেক্ট পড়েনি। আচ্ছা। আমি আসলে অনেক হার্ড ওয়ার্কার ছিলাম। আমি আসলে ফ্রেন্ডদের সাথেও আড্ডা দিতাম না ওই সময়, কারণ আমার কাছে মনে হইতো কি যে আমার বিনোদন এটার ভিতরেই। তো আমি তারপর ওইখান থেকে দেখলাম যে আমার নিজের ভিতরে চেঞ্জ আসতেছিল, আমার নিজের উপর নিজে অ্যাপ্লাই করতেছিলাম ওইভাবে। তো আমার যেমন খাবার রুটিনটা আমি নিজে তৈরি করি, আমার খাবারটা আমি নিজে তৈরি করি। তো ওই কন্টেস্টে আমি আসলে চ্যাম্পিয়ন হই, শুধু চ্যাম্পিয়ন না, ওভারঅলে চ্যাম্পিয়ন হই। আচ্ছা আচ্ছা, এখান থেকে আমার স্টার্ট। ওইটা কি ফার্স্ট কম্পিটিশন ছিল? ওইটা আমার ফার্স্ট কন্টেস্ট ছিল না আসলে। এর আগে আমার একটা কন্টেস্ট ছিল 2009-এ, মিস্টার গোল্ডস কম্পিটিশন। ওইটা জাস্ট অ্যাজ ইউজুয়াল প্রিপারেশন ছাড়া আসলে ওইটা আমি আসলে বুঝতাম না যে কিভাবে প্রিপারেশন নিতে হয়। ওখান থেকে এক্সপেরিয়েন্স নিয়ে পরবর্তীতে তারপর এইখানে আসার পর আমি আসলে চিন্তা করলাম যে না, ফার্স্ট হইতে হবে আমাকে, আমি জানি না কিভাবে হইতে হবে। তারপরে আমি আসলে এইসব নিয়ে ঘাটাঘাটি স্টার্ট করলাম। আচ্ছা, তারপর চ্যাম্পিয়ন হওয়ার পরে আসলে জীবনের কি পরিবর্তন হয়েছে কোনো কিছু, বা কাজের অফার এসেছে কিনা, বা এই ক্ষেত্রে যারা এই সেক্টরে আছে তাদের ক্ষেত্রে কোনো অফার এসেছে কিনা? আমি যখন মিস্টার মাসেলমিনিয়া কম্পিটিশনের জন্য যখন আমাকে উইনার ঘোষণা করে, তখন আপনার ইউনিলিভার থেকে আমাকে একটা ওরা মডেল হিসেবে নেওয়ার জন্য ওই সময় একটা অফার করে। যাই হোক, আমি ওই সময় আরও কিছু কাজের জন্য অনেক ব্যস্ত হয়ে যাই, আমার নিজের কিছু কাজের জন্য ব্যস্ত হয়ে যাই। তো তারপরে আমি একটা জিমে জয়েন করি, সাথে কিছু পার্সোনাল ট্রেনিং করি, আর কিছু অনলাইনে ট্রেনিং করাই, আর কিছু অনলাইনে আমি তখন রুটিন দিই। যেই কারণে ওই সময় কিছু আমার কাজের সুযোগ সুবিধা আসে ওই তারপর থেকেই। তারপরে আস্তে আস্তে আমি নিজে একটা জিম দিয়ে দিই। আচ্ছা, এই তো। বা তারপরে জার্নিটা কেমন ছিল জিম দেওয়ার পরে? কোনো স্ট্রাগল করতে হয়েছে কিনা, যেহেতু নিজের কাজ নিজের চিন্তা ভাবনা থেকে জিমটা দেওয়া, সেক্ষেত্রে কোনো বেগ পেতে হয়েছে কিনা? তো স্ট্রাগল করতে হইতো, কারণ হলো আসলে আমাদের কম্পিটিশনটা ছিল একটু ব্যয়বহুল। আমাদের স্পোর্টস একটু ব্যয়বহুল বলতে আপনার যখন আপনি 3 মাস বা 4 মাস একটা প্রিপারেশন নেবেন, তখন কিন্তু আপনাকে শুধু ফুড রুটিন না, কিছু সাপ্লিমেন্টেশনও ছিল। তো সেই ক্ষেত্রে একটা খরচ ছিল, নর্মাল ফুডের ভিতরে একটা খরচ ছিল। যে নর্মাল ফুড বলতে আসলে আপনার খরচ কি পরিবার থেকে বহন করেছে না সবকিছু নিজেই করেছেন? না, সবকিছু আমি নিজে করছি। আমার একদম এভরিথিং আমি নিজে করছি। আর ওই সময় আমাদের এক একটা কন্টেস্টে দেখা গেছে 4 থেকে 5 লাখ টাকা খরচ হতো। এখন আমি যখন প্রতি বছরে যখন আমি একটা টাকা সেভ করতাম, কিন্তু একটা কন্টেস্ট হলে আমার কিন্তু ওই টাকাটা আবার চলে যেত। আমি ওই প্রিপারেশন নিতে গিয়ে ওই টাকাটা আবার চলে যেত। কিন্তু ওই কন্টেস্টের পরে যে আমি যে চ্যাম্পিয়ন হইতাম, দেখা গেছে আমরা কিন্তু ওই পরিমাণ টাকা পেতাম না। এটা কিন্তু তখনও কিন্তু সরকারের কোনো নজরদারি ছিল না, বা ফেডারেশনের ওইরকমভাবে বা ভালো কোনো স্পন্সর ছিল না। এটা আমি আসলে জানতাম না যে ফেডারেশনের কি এখানে ব্যর্থতা নাকি কোথায় কি, আমি জানি না। যে একটা কন্টেস্টে আমি যখন খরচ করি 5 লাখ টাকা, নর্মালি একটা মানুষ যখন একটা জায়গায় ইনভেস্ট করে, ডেফিনেটলি সে ওইখান থেকে কিছু পাওয়ার আশা করবে। তো সেইখান থেকে আপনি যদি 5 লাখ টাকা খরচ করে আপনি মাস শেষে যদি 3 মাস শেষে যদি আপনি 20,000 টাকা পান, তাহলে তখন শুধু নিজেকে সান্ত্বনা দিতে মেরে যে আমি চ্যাম্পিয়ন। আলটিমেটলি কিন্তু টাকাটা আমারই খরচ হচ্ছে। বাট এটা ভালোবাসার থেকে এমনভাবে চলে আসে, মানে একটা কন্টেস্ট হইলে মনে হতো যে একটা আনন্দ। কিন্তু এই ক্ষেত্রে না হয় আপনি সেটা ইফোর্ট করতে পারেন, বাট এমন অনেক মধ্যবিত্ত ফ্যামিলি আছে, বা অনেক যারা শখের বশত হয়তো বা কম্পিটিশন অংশগ্রহণ করতে চায় এবং নিজের উপর হয়তো বা তারা ওয়ার্ক করছে, ফিটনেসে যাচ্ছে, এটা তো আসলে একটু ব্যয়বহুল, এবং সেই ক্ষেত্রে যাদের আসলে আর্থিক একটু প্রবলেম আছে তারা কিন্তু আসলে এই জিনিসটা কন্টিনিউ করতে পারে। আসলে আমাদের দেশে এটা অনেকের অনেক পটেনশিয়ালিটি আছে, মানে বডি বিল্ডিং এর জন্য, কিন্তু সেই ক্যাপাবিলিটি হয়তো বা তার তৈরি হয়নি, নাই। কিন্তু ওই যে যদি স্পন্সর পাইতো বা অন্যান্য স্পোর্টসের মতো যদি এইখানেও দেখা গেছে অনেকে স্পন্সর করতো বা সরকার এখানে আরো কিছু টাকা দিত, আমার মনে হয় আমাদের দেশে অনেক মানে ভালো মানে যারা প্লেয়ার আছে, মানে আমার থেকেও ভালো আছে, অনেক প্রতিভা কিন্তু আমাদের মাঝে উঠে ওরা কিন্তু পারতেছে না। তো একটা সময় কিন্তু সেও কিন্তু ছেড়ে দিতে বাধ্য হচ্ছে, কারণ বিকজ সে এটা আর করতে পারতেছে না, বেয়ার করতে পারতেছে না। আচ্ছা, ফ্যামিলি থেকে কেমন সাপোর্ট পেয়েছেন যে এই সেক্টরটাতে, যদিও এই সেক্টরটা আমাদের বাংলাদেশে খুব কম, এবং পরিবার থেকেও যে আমার ছেলে সন্তান বডি বিল্ডার হবে, কতটুকু সেক্টরে আসার পরে আমি কখনোই কোনোভাবে সাপোর্ট পাই নাই। আমার বাবা, আমার মা, আমার ভাই বোন, কেউ কারো কাছ থেকে আমি সাপোর্ট পাই নাই। আর এটা আমি কখনো আমার ফ্যামিলিতে ওইভাবে বলিও নাই।
এটা আমি আমার নিজের থেকেই করতাম, বাট ওরা যখন দেখতো ওদের কাছেও শেয়ার করতাম না, এটা আমার নিজের কাছেই রাখতাম। বাট ওরা দেখতো, কিন্তু ওরা হয়তো চাইতো না যাতে আমি কন্টেস্ট করি, অন্য কিছু করি, এটা চাইতো। আচ্ছা, আপনি জাতীয় লেভেলে, আন্তর্জাতিক লেভেলে বেশ অনেক খেতাব কুড়িয়েছেন এবং অনেক কিছু আপনার জীবনের অভিজ্ঞতা এবং বেশ প্রাপ্তির জায়গাটা আপনার আছে। এবং আমরা যদি বলি অনেক জায়গা থেকে আপনি গৌরব, আমাদের দেশের একজন গৌরব হিসেবেই ইন্টারন্যাশনাল লেভেলেও আপনি খেলে এসেছেন। সো আমাদের দেশে এখন যারা খেলছে বা খেলোয়াড় যাদের মধ্যে দেখছেন, তাদের আসলে ইন্টারন্যাশনাল লেভেলে খেলার মতো সক্ষমতা কতটুকু আছে? না, এখন ইন্টারন্যাশনাল খেলার মতন সক্ষমতা আমাদের দেশে অনেক প্লেয়ারের আছে। ইভেন আপনার লাস্ট 4-5 বছর ধরে আমাদের দেশে অনেক প্লেয়ারই আপনার ইন্টারন্যাশনালি গোল্ড মেডেল, সিলভার মেডেল অনেকে নিয়ে আসছে। এর ভিতরে কিছু কিছু যারা ওই যে বললাম না অনেকে বেয়ার করতে পারতেছে, সে কিন্তু চেষ্টা করতেছে, নিজের থেকে চেষ্টা করতেছে। ইভেন আমি নিজেও করি। আবার দেখা গেছে কেউ কেউ হয়তো যখন সেটা আর পারতেছে না, সে কিন্তু সরে যাচ্ছে। তো এখনও আমাদের দেশে ইন্টারন্যাশনালি ভালো করার মতো অনেক প্লেয়ারই আছে। প্রায় আপনার এখনও যদি চিন্তা করেন এরকম প্রায় 20-25 জন প্লেয়ার আছে যারা হলো এখনও চাইলে হয়তো গোল্ড মেডেল নিয়ে আসতে পারবে। আচ্ছা, বেশ, এটা বেশ দারুণ একটি বিষয়। এবং আমরা কিন্তু ইদানিং দেখছি নারীদের ক্ষেত্রেও বডি বিল্ডিংয়ের উপর একটা অ্যাট্রাকশন চলে এসেছে এবং তারা বেশ অংশগ্রহণ করছে এই সেক্টরটাতে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? না, এটা আসলে আমাদের দেশে 2021 থেকে স্টার্ট করছে। তো বডি বিল্ডিং আগে হয়তো জিমে মেয়েরা ব্যায়াম করতো, বাট কম্পিটিশনটা আমাদের দেশে ছিল না। 2021 থেকে স্টার্ট করছে, বাট এটাকে আমি কখনো খারাপভাবে দেখি নাই, এখনও দেখি না। বাট ভালোই লাগে, কারণ সে তার জায়গা থেকে আসলে মেয়েদের অংশগ্রহণ করাটা উচিত, এটা আমি বেশ ভালো লাগারই একটি বিষয়। আচ্ছা, বডি বিল্ডিং নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আসলে বডি বিল্ডিং নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা অনেক কিছুই আছে, বাট যদি ওইভাবে আমি সাপোর্ট পাই বা যদি গভর্নমেন্ট থেকে ওরকম সাপোর্ট পাই বা স্পন্সর পাই, তাহলে হয়তো বা আমি দেশের হয়ে আরও কিছু করার চিন্তা ভাবনা আমার আছে। এবং এই সেক্টরে আমি চাচ্ছি আমাদের দেশে আরও কিছু, মানে আমাদের নতুন জেনারেশনের কাছে মানে শুধু বডি বিল্ডিং না, মানে হেলথ নিয়ে আরও কিছু কাজ করার জন্য। জি, সেটা অবশ্যই আমাদের সরকারের কাছে অনুরোধ থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, বেশ ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। অনেক শুভকামনা আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। জি, আপনি বলতেন। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।